भव सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है। भव सागर तारन कारण है, रवि नंदन बंधन खंडन है। शरणागत किंकर भीत मने, शरणागत किंकर भीत मने। गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने, गुरुदेव दया कर दीन जने। মহারাজের সঙ্গে আমার থাকা মায়ের কৃপায়, মহারাজের আশীর্বাদে যে দীর্ঘ 14 বছর, তা সেই জন্য একটা মহারাজের সঙ্গে সম্পর্কটা এমন জায়গায় দাঁড়িয়েছিল যে মহারাজের জন্যই আমাদের কেউ কেউ বলতেন যে আমাদের মধ্যে সম্পর্কটা অনেকটা যখন পারিবারিক যেমন দাদু নাতি সম্পর্ক হয় সেই রকম সম্পর্ক, সেটা মহারাজের জন্য সম্ভব হয়েছিল। সে কারণেই যেমন আজকে আমরা অনুভব করি, বিশেষ করে ব্যক্তিগতভাবে, যে শ্রী শ্রী মা যখন ঠাকুরের শরীর চলে গেল, তারপরে উনি বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর যতদিন শরীরে ছিলেন ততদিন আনন্দের পূর্ণ ঘট হৃদয় বিরাজ করত। তা আর যেদিন এইটি এখন খুব করে অনুভব করি যে সেদিনও করতাম, আজ আরো বেশি, কারণ আজকে মহারাজকে সেভাবে ছুঁতে পারি না, সেভাবে কাছে যেতে পারি না, সেই জন্য কষ্টটা অনেক বেশি। সেই জন্য আমি এগুলো বলতে চাই না। তাই জন্য আমি আজকে দেবজিৎ আমার অনেক দিনের বন্ধু, আমরা একসঙ্গে সন্ন্যাস, সেই জন্য ওর কথাটা আমি না করতে পারিনি, সেই কারণেই বলেছি কিছু ঠিক আছে আমি বলবো। আর এইটি এখন অনুভব করি মায়ের কথাটি। আর ঠাকুরের অদর্শনে স্বামীজি মহারাজদের যে অবস্থা হয়েছিল, আজ ঠিক আমাদের অবস্থাটাও একই রকম। সেই জন্য খুবই একটা শূন্যতা, মায়ের সঙ্গে সম্পর্কটা ওই রকম ছিল। আমি বারবার আগেও বলেছি কখনো কখনো যে সাধারণত কি হয়, যারা আমরা সেবক হিসেবে কাউকে সেবা করতে যাই, সেক্ষেত্রে যে যিনি আমরা যাকে সেবা করি তার সঙ্গে সেবকদের সবসময় অ্যাডজাস্ট করতে হয়, মহারাজের কি প্রয়োজন, কখন দরকার, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টো হয়ে গেছে, যে আমরা মহারাজের সঙ্গে অ্যাডজাস্ট করব কি, মহারাজ আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করেছিলেন, সে কারণে আমাদের সম্পর্কটা এত নিবিড় হয়ে গেছিল। এবং মহারাজের আমি একটু, আপনারা হয়তো মহারাজের শরীর যাওয়ার পরে যে জীবনী বইটি অনেকের হাতে এসেছে, অনেকের হয়তো এখনো হাতে আসেনি, পরে হয়তো মঠ অফিস থেকে ওরা সংগ্রহ করে নেবেন। আমি একটু মহারাজের জীবনটা নিয়ে একটু বলবো, কারণ তাহলে বুঝতে পারবেন যে আমার এই, আমি তো মহারাজের কতটাই জুনিয়র, মানে কি, মানে নখের ঝুঁকি নই, কিন্তু তা সত্ত্বেও মহারাজ আমাদের কিভাবে আগলে রাখতেন এবং আমাদের কিভাবে কাছে টেনে নিয়েছিলেন, সে কারণে আমার একটু পেছনের দিকে যাওয়াটা একটু আবশ্যক। মহারাজ আমরা সবাই জানি যে মহারাজ আমাদের তামিলনাড়ুর তাঞ্জাউর জেলার আন্দামি গ্রামে উনি একটি শুভ দিনে উনি জন্মগ্রহণ করেছেন। মহারাজ সবসময় বলতেন যে এই শরীরের জন্ম আমার কখনো জন্ম হয়নি, তাই জন্য মহারাজ কখনো তার নিজের জন্মদিনটা প্রকাশ্যে আনতে চাননি। মহারাজের জন্ম ছিল 25শে ডিসেম্বর, জিসাস যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন মহারাজ, এইরকমই সাধারণত হয়তো হয়, মহাপুরুষ যখন জন্মগ্রহণ করেন তখন কোনো একটি বিশেষ দিনকে ওরা হয়তো ভগবান চিহ্নিত করে দেন, সেই রকম একটি দিনে মহারাজ জন্মগ্রহণ করলেন। তারপর অনেক, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ছোট তার পিসিমার কাছে, এবং খুব ছোট বয়সে মা চলে গেলেন এবং 5 বছর বয়সে। তারপর থেকেই হয়তো ওই মায়ের ভালোবাসাটি সেইভাবে পাননি বলে শ্রী শ্রী মা সেই জায়গাটা নিয়ে নিয়েছিলেন।
ওই ওরা কি বাইরে শুনতে পাচ্ছে না? সেই জন্য ওই ছোটবেলা থেকেই মায়ের সেই স্নেহটা হয়তো সে অর্থে পাননি, সে অর্থে মানে 5 বছরে শিশু চলে যাওয়ার পরে শ্রী শ্রী মা যেন সেই জায়গাটা নিয়ে নিয়েছিলেন। মহারাজ সবসময় এই কথা বলতেন, আমরা যখন মহারাজকে জিজ্ঞেস করতাম মহারাজ, এবং এটা আমাদের কিছু কিছু অনুভূতির জায়গাটা, সেটাও আমি একটু শেয়ার করব আপনাদের সঙ্গে। যে মহারাজকে যখন বলতাম মহারাজ মা আপনাকে আগলে রেখেছেন না, মহারাজ সবসময় বলতেন হ্যাঁ, মা আমাকে আগলে রাখতে রেখেছেন। এবং তার অনেক রকম জীবনী বইটি পড়লেও আপনারা বুঝতে পারবেন মা কিভাবে মহারাজকে আগলে রাখতেন। সেই তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময় মহারাজের পড়াশোনা, মা যেহেতু ছোটবেলায় চলে গেলেন, তখন পিসিমার কাছে মহারাজ বড় হলেন। এবং সেইখানে বিভিন্ন তামিলনাড়ুরই, কখনো এই গ্রামে কখনো এইখানে, আর খুব নৈষ্ঠিক একটি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। মহারাজ বলতেন যে আমার বাড়িতে কখনো মাছ মাংস কোনোদিন ওঠেনি। তা সেই রকম জায়গায় জন্ম হলো। তারপরে পড়াশোনা 1 থেকে 8 এরকম বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তার তারপর মহারাজ যে আমাদের একাদশ শ্রেণী, যেটা তখন ওটা ISL এরকম কিছু একটা ওদের পরিভাষায় ছিল, সেই সব পাস টাস করলেন। করে তারপর মহারাজ বম্বেতে একটি চাকরি পেলেন, সেটি হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে। তখন ক্লার্ক হিসেবে উনি চাকরি করলেন। তারপরে ওই ব্যাংকিং কোর্সগুলো উনি তার সঙ্গে সঙ্গে করতে থাকলেন। এই করে মহারাজ তখন বম্বের ওর্লি বলে একটি জায়গা আছে, যারা বম্বের সঙ্গে পরিচিত জানেন, ওর্লি বলে একটি জায়গা আছে, সেইখানে একটি ভাড়া বাড়িতে মহারাজ থাকতেন কয়েকজন, আরো মেস যেমন আমরা থাকি সেরকম মেসে। সেখানে মিস্টার মেনন বলে একজন ছিলেন, যিনি মহারাজের সঙ্গেই তখন ওই অফিসে যাতায়াত করতেন। তা মহারাজ একদিন কথা প্রসঙ্গে মেননের সঙ্গে বলছেন যে আচ্ছা দেখো আমাদের জীবনের যে কি হচ্ছে, আমরা এইরকম চাকরি, আর খুব ব্যস্ততম সময় রিজার্ভ ব্যাংকে তখন, বলছে এই সারাদিন চাকরি বাকরি করছি, তারপরে এই তো আমাদের গতানুগতিক জীবন, এরপরে আমাদের সংসারাদি হবে, তারপরে আমরা একদিন বৃদ্ধ হব, তারপরে শরীর চলে যাবে, কিন্তু এটা হচ্ছেটা কি, জীবনের আদর্শ কি? তখন মেনন শুনে বললেন বিরক্ত হয়ে, আরে তুমি কি মহাত্মা গান্ধী হবে নাকি? কারণ উনি জানতেন সে মহারাজ খুব মহাত্মা গান্ধীকে খুব পছন্দ করতেন। তা তখন মহারাজ বললেন, না আমি মহাত্মা গান্ধী হতে চাই না, কিন্তু আমি জীবনের উদ্দেশ্যকে খুঁজছি। তো এই করে এইরকম একটা মনের মধ্যে চলছিল। সেই সময় উনি সমুদ্র সৈকতে বসে আছেন, এবং সামনে অনেক, আমরা যারা সমুদ্রে গেছি, বিশেষ করে ওই মেরিনা বিচ ইত্যাদিতে, তারা দেখবো যে বড় বড় বোল্ডারের মতো পাথর আছে, সেই সমুদ্রের জলে ভেসে আসে। তা সেইগুলো দেখছেন আর মহারাজ ভাবছেন যে এই যে বড় বড় পাথর, তারপরে এই বিশাল সমুদ্র আর আকাশ, তার মাঝে তো আমি একটা ক্ষুদ্র একটা বস্তু, এই ভাবছেন। এই যখন ভাবছেন, হঠাৎ মহারাজের একটা ভেতর থেকে এরকম একটা মনের আভাস এলো, যে মহারাজ ফিল করলেন যে কেউ যেন মহারাজকে বলছেন, না তুমি ক্ষুদ্র হতে পারো, কিন্তু তোমার মধ্যে একটা বিরাট আছেন, তিনি হচ্ছেন এই সবের থেকে অনেক বড়। এরকম একটা মহারাজের অনুভূতি হলো। আর মহারাজের তারপর তবুও এরকম চললো। মহারাজ বুঝলেন যে ভেতরে কিছু একটা আছে, চৈতন্য সত্তা বা বিরাটের কিছু একটা, সেখানটা নাকি খুব বড় ইত্যাদি। তারপর মহারাজের নেপোলিয়ানের প্রভাবও মহারাজের জীবনে ছিল, নেপোলিয়ানের বই টই পড়তেন। সেইখানে একটা জায়গায় যে মহারাজের, যেটা মহারাজকে স্টিক করেছিল, সেটা হচ্ছে যে সেখানে নেপোলিয়ান লিখছেন যে জীবনের আদর্শ কি, এবং সেটিকে আগে জানতে হবে। তারপরে বলছেন দ্বিতীয়, এই আদর্শটিকে উপলব্ধি করতে হবে। তারপরে বলছেন ওটিকে কার্যে পরিণত করতে হবে। এই 3টি পয়েন্ট মহারাজকে খুব আকর্ষণ করলো, নেপোলিয়ানের কথা। তখন মহারাজ খুঁজতে থাকলেন আমার জীবনে আদর্শ কি। মহারাজ ভাবলেন আমি কি বিরাট ধনী ব্যক্তি হব, কখনো ভাবলেন আমি যদি প্রধানমন্ত্রী হই, এইসব ভাবছেন, কিন্তু কোনোটাই মহারাজকে এগুলো কিন্তু আমি বলছি না, এটা মহারাজ আমাদের বলেছেন, সেটা আমি বলছি, যে তৃপ্ত করছে না। তখন
মহারাজ একটা বম্বেতে, যেমন আমাদের এখানে দোতলা বাস, সেরকম বম্বেতেও ডবল ডেকার বাস ছিল। মহারাজ একদিন যাচ্ছেন আর ওইগুলো সব মাথায় ঘুরছে। তো হঠাৎ মহারাজের ওই ঘুরছে, আবার ওই রকম মনের মধ্যে একটা সৃষ্টি হলো, না তো আমাকে সাধু হতে হবে। তো সাধু হতে হবে, ঠিক আছে। তখন মহারাজের একটা ঠিক হয়ে গেল যে সাধু হতে হবে। তখন একটা তৃপ্তি আসলো, এবার উনি সাধু হবেন, সব ঠিকঠাক। একটা চিঠি লিখলেন বাবাকে যে আমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি, আর ওই মেননকে। কিন্তু চিঠিটা লিখে আর পোস্ট করতে পারলেন না, সামহাও যে কোনো কারণেই পোস্ট করতে পারলেন না। চিঠিটা রেখে দিলেন। আর বম্বের সঙ্গে যোগাযোগ ছিল, বম্বের খাড় অঞ্চলে যে আমাদের আশ্রম আছে সেখানে আসা যাওয়া করতেন। সেখানে আসলেন, এসে বললেন আমি জয়েন করব। সেখানে তৎকালীন যিনি মহারাজ ছিলেন তিনি বললেন না, ওরকম করে জয়েন করা যায় না, তুমি কয়েকদিন থাকো। উনি থাকলেন। তারপর 1952 সালে উনি আমাদের খাড় আশ্রমে জয়েন করলেন। আমরা যেমন একটা প্রচলিত কথা আছে না যে সকালে আকাশ দেখলেই বোঝা যায় সারা দিনটি কেমন যাবে, সেই রকম ওই জয়েন করার আগেই মহারাজের আহ, উম, মহারাজের মুখে শোনা যায়, মহারাজের কেউ জিজ্ঞেস করেছিলেন মহারাজকে যে আপনি যে এই কর্মজীবন অনেক দিন থাকার পরে সংঘ জীবনে, তারপরে কেউ জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো সেই অর্থে দেখা যায় না যে তপস্যায় গেছেন বা কিছু, তাহলে এই আধ্যাত্মিক গতিটা আপনার জীবনে চালালেন কি করে? তখন মহারাজ বলেছিলেন যে আমার কাছে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেছিল। একটা হচ্ছে যে এই যে জগৎ সেটা অনিত্য, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এইটি আমার কাছে ক্লিয়ার হয়ে গেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে এই দুটি জিনিস, আমি এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটা কিভাবে আমি সাধন জীবনে নিজের জীবনে সাধন করব। আর আরেকটি জিনিস হচ্ছে শিশুর মতো সরল হয়ে কিভাবে শ্রী শ্রী ঠাকুরের কাছে নির্ভর হয়ে থাকবো। এই দুটি জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেছিল। সেই জন্য জীবনের চলার প্রথম পথেই এটা ক্লিয়ার হয়ে গেছিল মহারাজের কাছে। তাই জন্য সকালে সূর্য দেখলেই বোঝা যায় সারাদিন কিভাবে যাবে। তো মহারাজের কাছে এরকম হয়ে গেছিল। তো যাই হোক, মহারাজ বম্বে আশ্রমে জয়েন করলেন। তারপর সেই সময় 1952 সালেই ওনার গুরুদেব পূজনীয় শঙ্করানন্দজি মহারাজ, যিনি রাজা মহারাজের কাছে যার দীক্ষা হয়েছিল, শঙ্করানন্দজি একদিন এসেছেন। ওখানকার মহারাজ সম্বুদ্ধানন্দজি তখন বম্বে আশ্রমের মহন্ত মহারাজ। তা তিনি এসে বললেন যে তোমার কাছে ওখানে দীক্ষা নিতে হবে শঙ্করানন্দজির কাছে। মহারাজের মনে আবার প্রশ্ন যে শঙ্করানন্দজিকে তো উনি আগে দেখেননি, তাকে গুরু রূপে কিভাবে উম, নেবেন কি ইত্যাদি। তা উনি শঙ্করানন্দজি এসেছেন, খুব রাশভারী মানুষ। তা উনি বসে আছেন, মহারাজ জানলা দিয়ে ওনাকে দেখছেন, যে দেখে যদি পছন্দ হয় তবে আমি দীক্ষা নেব। তা ওনার যে একটা ব্যক্তিত্ব, ওই দৈব সত্তা ওনার মধ্যে বিরাজ করতো শঙ্করানন্দজির, সেইটি মহারাজকে খুব আকর্ষণ করলো। করে মহারাজ দীক্ষা নেবেন স্থির হলো। দীক্ষা হয়ে গেল। মহারাজ ওখানে আছেন। মহারাজের যে দায়িত্ব বা ডিউটি যেটা আমরা বলি, সেই সময় পড়লো ঠাকুর ঘরের ভান্ডার। আমরা যারা আজকে বম্বে আশ্রমে কখনো গিয়ে দেখেছি, তারা দেখবো যে যে মন্দিরটি শ্রীমন্দির এখন আছে সেটি তখন ছিল না। আমরা ঠিক ওই মন্দিরের সামনেই, আমরা ওই যেখানে আজকে অফিস ঘর আছে তার উপরে দোতলাতে শ্রী শ্রী মায়ের মূর্তি রয়েছে, সেইটি আগে ঠাকুর ঘর ছিল। সেইখানেই মহারাজের প্রথম হাতে খড়ি। এবং সেইখানে মহারাজ বলতেন যে আমাকে প্রতিদিন মঙ্গল আরতির আগে ঠাকুরের জন্য নাড়ু বানাতে হতো। তো যাই হোক, তো এইভাবে মহারাজ চললেন বম্বে আশ্রমে। একদিন মহারাজ শম্ভুদানন্দজিকে বলছেন যে আমি একটু কিছু ঘুরে টুরে ছুটি দিন, একটু ঘুরে আসি। মহারাজ বললেন না, এখন হচ্ছে আহমদনগরে রিলিফে তোমাকে যেতে হবে। তা মহারাজ গেলেন রিলিফে, রিলিফ টিলিফ হলো। তার কিন্তু ওই আহ, মহারাজের কাছে যে একটা ইচ্ছে, মানুষ মনের ইচ্ছে, সেটা সম্বুদ্ধানন্দজিও জানতেন, কিন্তু সেই সময় তো অত সাধু ব্রহ্মচারী অত ছিল না। তো সেই কারণে ছুটি টুটি অত পাননি। আর মহারাজের ইয়ে হচ্ছে যেহেতু বম্বেতে অনেকদিন ছিলেন, উনি মারাঠি খুব ভালো জানতেন। কিন্তু তাই জন্য ওই আহমদনগরে রিলিফ করতে ওনার খুব সুবিধা হয়েছিল, তার মানে ইন্টারাকশন করা ইত্যাদি ওনার খুব সুবিধা হয়েছিল। তা একদিন এই বেশ কাজ হচ্ছে, আর মহারাজকে সম্বুদ্ধানন্দজি সবসময় মানে ওনার উপর খুব ডিপেন্ড করতেন, মহারাজের কাজ এর ইত্যাদি। আর মহারাজ খুব এক আঙুলে ভালো টাইপ করতে পারতেন, খুব ফাস্ট টাইপ করতেন। সেটা পরবর্তীকালেও বহুদিন চলেছে, যখন অদ্বৈত আশ্রমে ছিলেন টিলেন। তো এইসব বিভিন্ন কাজে ওনার উপর ডিপেন্ড করতেন। তা তো
এই সময় এই যে মহারাজ যখন ওখানে ছিলেন, একটা খুব মজার ঘটনা মহারাজ বলতেন আর হাসতেন যে একবার কোনো সম্বোধানন্দজি একটা ওমেন্স কিছু সম্মেলন টাইপের কিছু একটা অর্গানাইজ করেছেন। তা মহারাজকে সম্বোধানন্দজি বলবেন ওই মহিলাদের। তো গিয়ে দেখছেন কেউ আসেনি সেরকম। কয়েকটা বয়স্ক ভদ্রমহিলা বসে আছেন, বুড়ি। তা এখন মহারাজকে বলতেন না, মহারাজকে কখনো ডাক নামে ডাকতেন না। মহারাজের ডাক নাম ছিল জয়রাম মহারাজ। হ্যাঁ, তা ডাকতেন না। বলতেন হ্যালো বলে ডাকতেন। হ্যালো বলে ডেকেছেন। তা মহারাজ বলছে, মহারাজ কি বলুন? বলছে দেখো কেউ নেই। হ্যাঁ মহারাজ, কেউ তো নেই, তাহলে কি হবে? না মহারাজ, ওই যারা বোম্বেতে গেছেন দেখবেন এই একদম রাস্তার উপরেই আশ্রমটা। আর উনি শম্ভুদানন্দজি তখন মহারাজকে দেখি বলছেন, আরে ওদেরকে ধরে নিয়ে এসো, ওদেরকে ধরে নিয়ে এসো। তখন মহারাজ বলছেন যে মহারাজ, ওদেরকে কাদের ধরে নিয়ে আসবো? বলছে ওই যে যাচ্ছে দেখো, ওদেরকে ধরে নিয়ে এসো। তখন দেখছে ওরা হচ্ছে সেই মেছুনি, মাছের ঝুড়ি নিয়ে যায়, তারা রাস্তা দিয়ে যাচ্ছে, তারা তো কিছু জানেও না। এবার মহারাজ বলছেন যে কি করব? মহারাজ বলেছেন ওদেরকে ধরে নিয়ে এসে বসিয়েছি। ওরা তো বুঝতেই পারছে না যে কেন এসেছি, কি ব্যাপার। আর শম্ভুদানন্দজি সেখানে অদ্বৈত বেদান্ত সম্পর্কে বলছে। ওরা, মহারাজ খুব হাসতেন। বলছে ওরা তো কিছু বুঝতে পারছে না, মাথা চুল বলছে। মহারাজ বললেন যে কিছুক্ষণ ওরা বসে খুব অধৈর্য হয়ে বিরক্তি সহকারে মাথা চুলকাতে ওরা চলে গেল। তাই যাই হোক, তো এইরকম বহু ঘটনা শম্ভুদানন্দজির সঙ্গে হয়েছে মহারাজের। একটা বললাম। তা এরকম করে চললো বেশ কিছুদিন। তারপর মায়ের, শ্রী শ্রী মায়ের যে জয়রামবাটিতে যে আমাদের জন্মস্থান, সেইখানে মন্দিরে শ্রীমূর্তির বসবে, মা বসবেন ওখানে। সেরকম সেটি সেই উৎসবে মহারাজের শম্ভুদানন্দজিকেও আমন্ত্রণ করেছিল। তো শম্ভুদানন্দজি বললেন চলো আমার সঙ্গে চলো। তা মহারাজ বলতেন সেই আমার প্রথম প্লেনে বেলুর মাঠ দর্শন। আমাকে মহারাজকে যখন কেউ বলতেন মহারাজ কবে বেলুর মঠে এসছেন, তখন মহারাজ বলতেন আমি আকাশপথে বেলুর মঠকে প্রথম দেখেছি। তা ওই মহারাজ বেলুর মঠ ক্রস করছেন, আর শম্ভুদানন্দজি মহারাজ এরকম করে দেখাতে তো, মহারাজ আঙুলটা ওই শম্ভুদানন্দজি ওনার ওই কোমরের এখানে খোঁচা দিয়ে সি সি বেলুর মঠ, সি বেলুর মঠ। তা তা এই প্রথম বেলুর মঠ এলেন। তা সেইখান থেকে দক্ষিণেশ্বরে আপনারা যদি ওই মহারাজ একটি বই বেরিয়েছে মিউজিং অফ এ মঙ্ক, সেখানে মহারাজ ওই দক্ষিণেশ্বরে খুব ছোট্ট, কিন্তু দক্ষিণেশ্বরের প্রথম অনুভূতি ওনার এসে কিরকম হয়েছে সেটা খুব সুন্দরভাবে মহারাজ লিখেছিলেন, লিখে রেখেছিলেন, পরে ওটা পাবলিশড হয়েছে। দক্ষিণেশ্বরে আসা হয়েছে, বেলুর মঠ হয়েছে, আর ওই তারপরে জয়রামবাটি যাওয়া হলো। তা মহারাজ ওইটা জয়রামবাটিতে সেই সময় যে মা ভক্তরা গেছেন, তার যে সমাবেশ হয়েছে, সেটা বলতে গিয়ে মহারাজ খুব ভাবপ্রবণ হয়ে যেতেন। ওই যে ওই ওই সময়টা, ওই সিচুয়েশনটা দেখে। তারপর মহারাজ ফিরে এলেন বম্বেতে আবার। তারপর মহারাজকে বম্বে থেকে তারপর কিছুদিন থাকার পরে তারপর মহারাজের অদ্বৈত আশ্রম কলকাতায় আসা হলো। সেটাও বেশ কিছু বছর। অদ্বৈতের কলকাতা সিটি সেন্টারে মহারাজকে প্রুফ ইত্যাদি দেখতে হবে। তখন ওখানে ছিলেন অনন্যানন্দজি মহারাজ, তিনি এডিটর ছিলেন। তা ওনার সঙ্গে ওনার প্রুফ রিডিং হতো। এবং তখন একজন মহারাজ ছিলেন বিমলানন্দজি, তিনি মহারাজকে বলতেন যে দেখো, শ্রী শ্রী মা তো বলেছেন যে কারোর দোষ দেখবে না, কিন্তু এখানে তোমাকে সবসময় দোষ দেখতে হবে, কারণ ওই প্রুফ রিডিং এ তো কাটাকাটি করতে হবে। সেই জন্য মহারাজ বলতেন। তো যাই হোক, ওই প্রুফ রিডিং চললো। তারপরে মহারাজের অদ্বৈত আশ্রমে থাকার সময় আমাদের জিএস মহারাজ বলেছিলেন যে এখনকার সুবিরামজি, তা মহারাজ তখন অদ্বৈত আশ্রমে আছেন, কেউ একজন পাঠিয়েছেন কোনো ছবি টবি কিনতে। গেছেন যে যাও গিয়ে জয়রাম মহারাজকে ধরবে, ওখান থেকে নিয়ে আসবে। তা মহারাজের সঙ্গে দেখা করেছে। আহ, তারপরে মহারাজ বলছেন বসো। বসে তারপরে মহারাজ নিজে হাতে, তখন তো মহারাজ ওনার থেকে অনেক সিনিয়র, বলছেন নিজে হাতে কফি করে মহারাজকে ওকে বলছে তুমি এটা খাও। তা উনি ওটাকে খুব মনে রেখেছেন, সেদিনকে মনে হয় ওই স্মরণ সভাতেও বলছিলেন। তাই এরকম চললো। তারপরে একবার মহারাজকে আবার অদ্বৈত আশ্রম মায়াবতীতে মহারাজের পোস্টিং হলো। তা সেইখানের সেই স্মৃতিও মহারাজের কাছে অত্যন্ত, মহারাজ মানে এই ধরুন মহারাজ তো আজকে চলে গেলেন, কিন্তু তার কিছুদিন আগেও যদি আমরা মহারাজকে বলতাম মহারাজ মায়াবতী যাবেন, মহারাজ বলতেন হ্যাঁ। এত পছন্দের জায়গা মহারাজের। তা সেই মায়াবতীতে গিয়ে মহারাজের ওখানে থাকা, এবং ওখানে আজকে যে ভক্তরা যায় তার জন্য যে জলের ব্যবস্থা, সেটা মহারাজের হাতে করা। আজকে ওই মানে আমরা গেছি সেই জায়গায়, সে খুব ইন্টেরিয়ার জঙ্গলের মধ্যে একটা রিজার্ভার করা, এবং সেইখানেই ওই রিজার্ভার জলের সোর্স দেখে থেকে করতে হয়, তো সেই রিজার্ভার করার প্রসঙ্গে মহারাজ বলতেন যে একবার এরকম খুঁজতে গেছি রিজার্ভার,
ওনার সঙ্গে যে পাহাড়ি লোকটি গেছে, এমনি কথা হচ্ছে যে এখানে মহারাজ জি ইধার ইয়ে চিতাবাঘ रहता है, তো বলে একটা কেভ মতন দেখিয়েছে। তা মহারাজ বলছেন তাই নাকি, এইরকম জায়গায় থাকে। তা বলে ওই যে যে পাহাড়ি লোকটি ছিল, সে একটা ঢিল মেরেছে। বলছে যে ঢিল মারার পরে সত্যি সত্যি ওর মধ্যে চিতাবাঘ ছিল, ওরা দুজন বেরিয়ে এলো। হ্যাঁ, দেখে বললো যে আমাদের দিকে তাকালো, তারপর ধীরে 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 আবার ওর মতো চলে গেল। তা ওই রকম সেই আজকে যে আমাদের জলের যা সমস্যা হয় না, তার মূল হোতা ছিলেন মহারাজ। এরকম করে চললো অদ্বৈত আশ্রমে বেশ কিছু বছর, মানে প্রায় 17 বছর, 16 বছর মনে হচ্ছে, ওই কলকাতা এবং অদ্বৈত আশ্রম নিয়ে। তারপর মহারাজকে চলে আসতে হয় সারদা পীঠ। সেখানে পূজনীয় গম্ভীর মহারাজ তখন মহারাজকে বললেন যে তোমাকে এই সারদা পীঠের দায়িত্ব নিতে হবে। তো সেই সময় খুব টালবাহানা চলছে, মানে প্রায় বিভিন্ন রকমের কারণে একদম প্রায় খুব অবস্থা খারাপ, আর্থিক দিক থেকে এবং সব রকম দিক থেকেই সারদা পীঠে। তো মহারাজকে যখন গম্ভীর মহারাজ বলতেন, তখন গম্ভীর মহারাজকে মহারাজ বলেছিলেন, মানে আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই এই এডুকেশন সেন্টারের। তো মহারাজ বলেন না না তুমি পারবে। গম্ভীর মহারাজ খুব ভালোবাসতেন মহারাজকে, আর দীর্ঘদিন গম্ভীর মহারাজও অদ্বৈততে ছিলেন, মহারাজকে জানতেন। তো মহারাজ ধরলেন, এবং তারপরে একটা মানে রিভলিউশনের মতো হয়ে গেল, যে দীর্ঘ 16 বছর মহারাজ ওখানে থাকলেন, এবং মানে সকলকে নিয়ে এই সমাজ শিক্ষণ মন্দির যেটা করা আছে, বিদ্যা মন্দিরের সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি সব ক্ষেত্রে, যেটা একবারে মানে ডাউন হয়ে গেছিল, সেটা যেন আবার আবার রিভাইভ করলো। তো এইরকম করে সারদা পীঠ হলো। সেখানে সেই সময় উনি ট্রাস্টি নির্বাচন হলেন, এবং মহারাজ বলেন যে একবার কোনো জায়গায় গেছেন, একজন সিনিয়র সাধু মহারাজকে দেখে বলেছিলেন যে তুমি ট্রাস্টি হবে, তখন ট্রাস্টি হননি। তা যাই হোক, তা ট্রাস্টি হলেন। তারপরে মহারাজকে আবার চেন্নাই যেতে হচ্ছে। এবার চেন্নাই যাবেন, আর এখন যিনি গৌতমানন্দজি মহারাজ, কোইন্সিডেন্টালি যে মহারাজ যেটা ছেড়েছেন গৌতমানন্দজি সেখানে ধরেছেন, এরকমই প্রভুর ইচ্ছায় সাধারণত হয়েছে। এক্ষেত্রেও আমরা তাই হয়তো দেখতে পাবো। তো যাই হোক, তা মহারাজ চেন্নাইতে গেলেন। সেইখানে একটা যে বড় কাজ করলেন, সেটা আজকে যে আমরা শ্রীমন্দির দেখছি চেন্নাইতে, সেটার ভিত্তিপ্রস্তরও মহারাজের হাতেই হয়েছে। এবং একটা আমি আজকে এমনি ভাবছিলাম যে মহারাজের মানে ওই তখন, পরে তো ভাইস প্রেসিডেন্ট অবস্থায় অনেক জায়গায় করেছেন, কিন্তু ওই প্রথম মনে হয় ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করেছিলেন চেন্নাইতে, আর শেষ ভিত্তিপ্রস্তরের কাজ করলেন এই দক্ষিণেশ্বরে। সেই জন্য এটা আমাদের কাছে খুব আবেগের জায়গা। যাই হোক, তো এখন চেন্নাইতে মহারাজ ওই তখন জমি নেওয়া, আর যেহেতু ওখানে রামকৃষ্ণনজির জায়গা, সেটা খুব হেরিটেজ। আমরা একটা হেরিটেজের জায়গা থেকে সবসময় খুব মানে নিজেরা কিছু হাত দিতে চাই না, এবং সেইখানে বড়দের বুঝিয়ে নতুন জায়গায় নতুন ভাবে মন্দির করাটা খুব একটু ডিফিকাল্ট ছিল। কিন্তু মহারাজ মায়ের ইচ্ছায়, ঠাকুরের ইচ্ছায় ওটা ব্যবস্থা করতে পারলেন, এবং মন্দিরের ভিত্তি প্রস্তর হলো। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ ওই ভিত দিলেন, এবং রঙ্গনাথনজি এনারা সবাই উপস্থিত ছিলেন। তাই এটা হওয়ার পরে 4 বছর মহারাজ ওখানে থেকে তারপরে আবার ওনাকে বেলুড় মঠ ডেকে নিল। সেটা 1995, তখন মহারাজ সহ সম্পাদক হিসেবে আসলেন। তার 2 বছর পরে উনি জেনারেল সেক্রেটারি অর্থাৎ সম্পাদক হলেন। সেই সময় তো বহু কাজ হয়েছে, যেমন হয়ে থাকে। তারপর মহারাজ 2007-এ উনি ভাইস প্রেসিডেন্ট। তা আমি খুব সংক্ষেপে বললাম এই পর্যন্ত। এর পরের থেকে আমার সঙ্গে মহারাজের যোগাযোগ 2010। কারণ এইটুকু এই জন্যই বললাম যে এরপরে বুঝতে পারবেন যে মহারাজ এত কিছু তার ছিল, কিন্তু এত তার বাগ্মিতা, এত তার মেধা, এত তার আধ্যাত্মিক, আমরা তো মানে ধারণার বাইরে। তারপরেও মহারাজ আমাদের সঙ্গে কিভাবে মিশতেন, এই জন্যই আমি একটু সামনের দিকে গেলাম। তারপর মহারাজ 2007-এ ভাইস প্রেসিডেন্ট হলেন। 2010, আমার 2009-এ ট্রেনিং সেন্টার শেষ হলো। তারপর 2010-এ আমি জানুয়ারি মাসে 10 তারিখে আমি মহারাজের সঙ্গে যুক্ত হলাম। তার ঠিক কিছুদিন আগেই মহারাজ শিলচরে গেছিলেন। আমাদের করিমগঞ্জ বলে একটি জায়গা আছে, সেখানে আমাদের সেন্টার আছে, সেখানে আমি তখন ছিলাম ট্রেনিং সেন্টারে পরে। আমাদের একটা ধারা আছে, যদি কোনো নিয়ারেস্ট সেন্টারে কোনো সাধুরা মানে ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট আসেন, তখন ওই
ও সেন্টারে, কাছাকাছি সেন্টারে সাধুরা গিয়ে তাকে প্রণাম করতে আসেন বা ইত্যাদি। তা আমিও সেভাবে গেছি। তা গিয়ে আমি তখন শুনছি যে মহারাজের কাছে আমাকে পোস্টিং হবে, সেটাও ডিসেম্বর মাসে। মানে আমি তো 2010-এ জানুয়ারিতে, ওটা 2009-এর ডিসেম্বর, এন্ড অফ ডিসেম্বর এরকম মহারাজ তখন ছিলেন, গেছিলেন দীক্ষার জন্য। তা আমি শুনছি মহারাজের কাছে যেতে হবে, কিন্তু যতক্ষণ না অফিসিয়ালি কিছু আমাকে বলা হয় আমি তো ওটা বুঝতে পারছি না। তো যাই হোক, মহারাজের কাছে গেছি। তা- তখন যে দীপ্তি প্রকাশ মহারাজ, যিনি সেক্রেটারি মহারাজ, নীলাদ্রি মহারাজ, ওনারা আছেন। তো আমাকে মহারাজকে গিয়ে বলেছে, মহারাজ এটি অর্ণব এসছে, আমার ডাক নাম অর্ণব। তা অর্ণব এসছে। তো মহারাজ শুনলেন, প্রণাম টনাম করলাম। তা মহারাজের ওই কিছু কাজ ছোটখাটো করছিলাম, করে টরে এবার ফিরে আসবো বিকেলে। তা মহারাজকে আমি আবার বলে আসতে গেলাম যে মহারাজ আমি আসছি। তা মহারাজ একটু অবাক হয়ে গেলেন। মহারাজ আমার দিকে তাকিয়ে বলছেন, তুমি আমার সঙ্গে যাবে না? আমি বললাম, মহারাজ আমি তো ওই করিমগঞ্জে ফিরে যাচ্ছি। না, তুমি আমার সঙ্গে ফ্লাইটে যাবে না? আমি বললাম, মহারাজ আমাকে তো কিছু হেডকোয়ার্টার থেকে বলেনি। তখন বললেন যে, ও তোমাকে এখনো বলেনি? দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে মানে মহারাজ তো ডাক নামে বলতেন, প্রভানন্দকে গিয়ে বলছি। তো মহারাজের এই প্রথম আমার সঙ্গে ইন্টারাকশন, এবং সেই সময় মহারাজের বলাটা এত আন্তরিক ছিল। আমি ভাবছি যে মহারাজ, আমি তো আর মহারাজের সঙ্গে আমার কখনো সে অর্থে কোনোদিন দেখা বা কথা সে অর্থে হয়নি। উনি এত বড় মাপের মানুষ, আমাকে তখন এত স্নেহ দিয়ে বলছেন। না, আমি বললাম, মহারাজ আমি এখন তাহলে ফিরে যাই, তারপরে আমি ঠিক যাবো। তা বললেন, ঠিক আছে যাও। তারপরে আমি, মহারাজ ফিরেছেন, আমি 10 তারিখে ঢুকেছি। তা মহারাজ আমি যেদিন প্রথম ঢুকলাম, তার পরের দিন সম্ভবত আমি মহারাজ ওই ঘরটা একটা ইজি চেয়ার ছিল, শুয়ে আছেন বা এমনি চেয়ারে বসে আছেন, এক্সাক্ট আমার মনে হচ্ছে না। তা আমি ওই ওষুধ বা কিছু একটা করছি। তা মহারাজ আমাকে বলছেন, দেখো, আজ থেকে আমি কি পড়বো, কি ওষুধ খাবো, কি এইসব জিনিসগুলো আমি আর চিন্তা করব না। আমি এটা সত্যি মায়ের অশেষ কৃপায় মহারাজ শেষ পর্যন্ত কোনোদিন চিন্তা করেননি, আমাদের এতটাই ডিপেন্ড করতেন। তা সেদিন প্রথম বলেছিলেন আমাকে। আর মহারাজ এত, মহারাজের কাছে এত ভালোবাসা না মহারাজের। আমরা তখন, আমার ওই প্রথম আমার ওই ট্রেনে ফ্লাইটে যেতে গেলে একটা আইডেন্টিটি প্রুফ লাগে, সেটা আমার তখন ছিল না। তা আমি আছি, মহারাজরা গেছেন কোথাও একটা, মনে হচ্ছে সম্ভবত মালদায় ট্রেনে করে গেছেন। তা আমি অনেকদিন যাওয়ার পরে আমি একা আছি। তা আমি দীপ্তিমা আজকে ফোন করেছি যে, দীপ্তিমা মহারাজ কেমন আছেন জাস্ট জানার জন্য। আমি জানি না মহারাজ আমার সঙ্গে কথা বলবেন কি, এত বড় মানুষ। আমি দীপ্তিমাকে বলেছি যে মহারাজ কেমন আছেন। তা মহারাজ আমাকে কথা বলে, দীপ্তিমাকে কথা বলার পরে বলেন, মহারাজের সঙ্গে কথা বলবি? আমি তো কি বলবো মহারাজের সঙ্গে কথা, যাই হোক। তো হ্যাঁ বলবো, আমার তো একটা আনন্দ হলো যে মহারাজ আমার সঙ্গে কথা বলবেন। আর তখন তো কেবল সবে সবে, আমাকেও চেনেন না, আমিও সেই অর্থে চিনি না, কিন্তু মহারাজ এত প্রথম থেকেই আমাদের এত কাছে টানছেন। তখন মহারাজ আমাকে ফোন ধরে বললেন, কি গো কেমন আছো, ভালো আছো তো? এত সুইট না, আমি মানে সমস্ত মানে যে একাকিত্ব যদি কিছু থেকে থাকে সবটা শেষ হয়ে গেল। এত সুইট, মানে আহ, আজ মনে হয় ওই দৈব সত্তা আছে তো, ওই জন্য ওই রকম সুইট, আমাদের হয়তো হবে না। আর সেই ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া নেই তো, সেই জন্য ওই রকম। তারপর মায়ের সঙ্গে থাকা, আসা, মহারাজের সঙ্গে যে আমরা যখন মহারাজের যে একাগ্রতা সহকারে এত বেশি ভালো করে বই পড়তেন। মহারাজ তো বই পড়ছেন কোনো, আমি পাশে দাঁড়িয়ে আছি। মহারাজের টেবিলেই ওই যে একটা পেনদানি আছে, আমি খুট করছি, পেনটা এখানে রাখছি, মানে কাজেরই জন্য করছি, কিন্তু মহারাজ কিছু বুঝতে পারছেন না। মহারাজের কোনো হুঁশ নেই, মহারাজ ওই রকমই পড়ছেন। মহারাজ পড়ছেন, আমি আমার মতো কাজ করলাম, চলে গেলাম, যে আমি যে এসেছি, আমি যে আছি, মহারাজের কোনো দিকে নেই, মহারাজ পড়ে যাচ্ছেন। ওই জন্য ভজনানন্দজি বলতেন যে আমাদের রঙ্গনাথনজির পরে এত, শুধু আমাদের লিটারেচার নয়, এত ভাস্ট নলেজ কাউর নেই, কাউর নেই। তখন তিনি বলেছিলেন, তখন আমি প্রথম এসেছি, কিন্তু তারপরে আমি দেখেছি যে মিউজিং অফ এ মঙ্ক বইটা করা হয়েছে, ওর তো অনেক পুরনো আর্টিকেল মহারাজের। তা দীপ্তি প্রকাশ মহারাজ মহারাজকে জিজ্ঞেস করতে অনেক কোটেশন দিয়েছেন, তা মহারাজ এটা কোথায় আছে?
তা তখন সেটা তো মানে কতদিন মানে কবে সেই লেকচার দিয়েছেন মহারাজ, সেটা হয়তো বইটা এখন আউট অফ প্রিন্ট। মহারাজ ওটা পাতা বলে দিতেন, সেখানকার কি বই তো বলতেন এবং পাতা বলে দিতেন। সেটা দীপ্তি মহারাজ ইন্টারনেট করে ঘেটে বের করে ওইখানে ওটা লিখতে হতো, তো যে কোনখান থেকে দেয়া হয়েছে তথ্যসূত্র, সেটা করতেন। এত ওনার মেধা শক্তি। আমাদের সাধারণত হয় যে পূজনীয় জগদানন্দজি বলতেন, জগদাত্মানজি, যে আমি একজন মানুষকে দেখেছিলাম যে আমরা সাধারণত গীতা মুখস্থ করে যখন আমরা মুখস্থ বলতে হয় প্রথম থেকে শেষে যাই, একমাত্র মা মহারাজ কেউ দেখেছিলেন যে শেষ থেকে প্রথমে আসতে পারতেন। ভাবুন, শেষ থেকে প্রথমে কল্পনা করলেই আমাদের আঁতকে উঠতে হয়, এই রকম মেধা শক্তি ছিল মহারাজের। এই আজকে যে সমাজ সেবা শিক্ষণ মন্দির, সেটা মহারাজের হাতে করা। আজকে যে আমাদের আহ, ওই সারদা পীঠে যে শোরুম, সেটি মহারাজের হাতে করা। তারপরে আমাদের যে আজকে যুব মহামণ্ডল, সেটি মহারাজের হাতে করা। আজকে তার কি প্রভাব, কি প্রসার! আজকে স্বামীজির নামে যে স্বামী বিবেকানন্দ স্বাস্থ্য সেবা কেন্দ্র, সেটি মহারাজের হাতে করা। কিন্তু মহারাজ কোনো জায়গায় নিজের নাম দেননি, কোনো জায়গায় নেই। এবং আজকে আজকে আমরা যে গানগুলো শুনে আমাদের মনের তন্মাত্রাকে আমরা দৈব তন্মাত্রায় পরিণত করি, সেই তন্মাত্রাগুলো সেটা কিন্তু মহারাজের হাতে করা। আমি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, আমি সারগাছিতে আমার জয়েনিং সেন্টার, আমি ওই সকালবেলা যখন কোনো কোনো দিন আমাদের মেডিকেল ক্যাম্প হতো, সকাল 9টায় যেতে হতো, 6টায় আসতো, এত ক্লান্ত হয়ে যেত আর কিছু ভাল লাগতো না। আবার সামনে রবিবার যখন আসতো, তখন মনে হতো আবার আসছে মেডিকেল ক্যাম্প। কেন কি? কারণ ওটা আমার কর্ম ছিল, পূজা হয়নি। সেই সূত্র ধরেই আমি মহারাজকে একবার জিজ্ঞেস করেছিলাম, মহারাজের কাছে শুনেছিলাম যে এই যে আমাদের সর্বজ্ঞানন্দজি মহারাজ যে এই আরত্রিক সং করেছেন, তারপরে আরো সব রাম রাম নামের উপর কথামৃতের গান, এইসব, তা সেইগুলো তো মহারাজের সময় হয়েছিল। তা মহারাজ সেই সময় ঘন্টার পর ঘন্টা স্টুডিওতে বসে থাকতেন। এটা তো আমরা সবাই জানি, স্টুডিওর পরিবেশ আমাদের পরিবেশের সঙ্গে মেলে না। তো মহারাজ ঘন্টার পর ঘন্টা বাইরে বসে আছেন, সর্বজ্ঞানন্দজি ওই স্টুডিওর ভেতরে রেকর্ডিং চলছে। তা সেই সকালে গেতেন, হয়তো রাত্রে আসতেন। তা আমার যেহেতু ওই পূর্ব এই এক্সপিরিয়েন্সটা ছিল, আমি মহারাজকে বলেছিলাম, মহারাজ এই যে সকালে দিনের পর দিন আপনি আসছেন, আপনার কখনো মনে হয়নি যে কি করে দিন চলে যাচ্ছে, ভালো লাগছে না? যেহেতু আমার ওরকম একটা হয়েছে। তখন আমার বললেন না। মহারাজ বলছেন না। বললাম কেন? বলছে আমি বসে কি করছিলাম, ওই যে মহারাজ সর্বগঞ্জি ওখানে গান করছেন আর মহারাজ ওখানে ভগবানের নাম করছেন, যার জন্য ওটা পূজা হয়ে গেছে। সেই পূজার ফল আমরা আজকে পাচ্ছি। এইটি মহারাজকে আমরা কখনো দেখিনি যে সন্ধেবেলায় এতক্ষণ জপ করছেন, দিনের বেলা এতক্ষণ জপ করছেন, কখনো দেখিনি। মহারাজ সারা দিনটা ওইরকম করে নিয়েছিলেন। মহারাজ তাই জন্য পূজনীয় মাধবানন্দজি মহারাজের দুটি কথা উনি বারবার বলতেন। একটি হচ্ছে, তখন মাধবানন্দজি বম্বেতে আছেন, উনি বম্বেতে মহারাজ রয়েছেন, মাধবানন্দজি গেছেন। তা একদিন যেহেতু তখন জেনারেল সেক্রেটারি মাধবানন্দজি মহারাজ একদিন আছেন, আর সবাই অনেক সাধুরা তাকে গিয়ে তাদের বিভিন্ন অভাব অভিযোগ জানাচ্ছে। তো জানাতে জানাতে বেশ কিছু রাত হয়ে গেছে। তা মহারাজের মনে হয়েছে যে তাহলে মহারাজের খাবারটা ঘরে দিয়ে দিই। তা মহারাজ গিয়ে বললেন মাধবানন্দজিকে যে মহারাজ আজকে তো আপনার বেশ ব্যস্ত সময় গেল, তাহলে খাবারটা দিয়ে দিই, আপনি তো অন্যদিন ভগবানের নাম করার তখন মহারাজ শুনে বলছেন, মাধবানজি এতক্ষণ আমি কি করছিলাম, ঠাকুরের কাজ করছিলাম না? এটা মহারাজ বারবার কোট করতেন। সুতরাং ওইটি মানুষ কখন একটা কথা বারবার কোট করে, যখন সে নিজের জীবনে সেটাকে ফলানো ফলানোর চেষ্টা করে। আর দ্বিতীয় বলতেন যে আমরা যেমন অনেক সময় জিজ্ঞেস করি না যে আপনার কি ভগবান লাভ হয়েছে? মাধবানন্দজিকেও কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, মহারাজ ওটা বলতেন। তা মাধবানন্দজি বলেছেন, ভগবান লাভ হয়েছে কিনা জানি না, কিন্তু সন্ন্যাস জীবনের আদর্শ থেকে একদিনের জন্য চ্যুত হয়নি, সেটাও মহারাজ বলতেন। আর আমরা মহারাজ সকাল থেকে রাত পর্যন্ত যে জীবনটা দেখতাম না, আমরা শাস্ত্রকে মেলাতাম।
শাস্ত্রে যা যা বলেছে, মহারাজের ব্যবহার, মহারাজের কাজ, মহারাজের কথাবার্তা সব মিলত। আমরা যখন কি হয়, আমরা বলি না শ্রীরামকৃষ্ণের সচল বিগ্রহ, তিনি সংঘগুরু থাকেন। আমরা সেই জন্য সচল কিছুকে আমরা দেখতে খুব অভ্যস্ত। আমরা সেটা দেখতাম, মহারাজের ভেতরে আমরা সেরকমই দেখতাম। আর আমরা যখন এইরকম ভাবে দেখি, তখন সেটা যখন চোখের কাছ থেকে হারিয়ে যায়, আমাদের কষ্ট হয়। সেই কষ্টটা আমাদের অনেক দিন থাকবে, সেটা আছে। সেই জন্য আমি আজকে বলছিলাম, বলতে আমি চাই না। তা মহারাজের ওই জীবনটা আমাদের কাছে একটা যেন শাস্ত্র। মহারাজকে আমরা চোখের সামনে দেখছি, মহারাজের সঙ্গে আমরা আহ, যে সকলের সঙ্গে মহারাজ এমন একটা ছোট্ট ছেলে, মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট, ও তখন পিপিডিসির ব্রহ্মচারী, কিছুদিন মহারাজের সেবা করেছিল খুব অল্প সময়। আমরা বসে আছি ওই পুরনো বিল্ডিং, ওরা জানে। তা সেইখানে বসে আছি এমনি, ওই ব্রহ্মচারী এসে বলছে যাই মহারাজের সঙ্গে গল্প করে আসি। ভাবুন, মহারাজ ভাইস প্রেসিডেন্ট আর ও পিপিডিসির ব্রহ্মচারী, সে বলছে যাই মহারাজের সঙ্গে গল্প করে আসি। মহারাজের সঙ্গে পিপিডিসির একটা খুব ভালো বন্ডিং ছিল। ওরা সে কত যে হই হুল্লোড় করতো মহারাজের সঙ্গে। ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি অবস্থায় তো বটেই, ভাইস প্রেসিডেন্ট। আজকে ওই গদাধর বসে আছে, ওই মহারাজ রাম ইয়েতে বামনমোড়া থেকে এসছে। আমাদের তো কষ্ট আছেই, ওরা মহারাজকে জেনারেল সেক্রেটারি অবস্থায় পিপিটিসি তে পেয়েছে। ও আমার সঙ্গে একদিন মঠে কথা বলতে বলতে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছিল, এইরকম ভাবে মহারাজকে পেয়েছে। মহারাজের সঙ্গে, মহারাজের বিষয় নিয়ে আমরা কথা বলছি, আমি আর নীলাদ্রি মহারাজ। মহারাজের কোনো দরকার হয়েছে আমাদের কাছে আসছেন, মহারাজ এসছেন, দরজায় দাঁড়িয়ে আছেন, আমরা দেখিনি। মহারাজ আমার সঙ্গে নীলাদ্রি মহারাজ, মহারাজের কোনো একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, মহারাজ স্টিল দাঁড়িয়ে আছেন। দেখে যখন আমরা একটু কথাটা থামিয়েছি, মহারাজ নিজের কথাটা বললেন, বলে চলে গেলেন। উনি, আমরা সাধারণত কি করি, আমাদের বিষয় নিয়ে আমরা ওর মধ্যে ঢুকে পড়ি, যেহেতু আমার বিষয়। কিন্তু মহারাজ যে আমাদের কথা শুনলেন, কিছুই বোঝা গেল না। মহারাজ ওনার কথাটা বললেন, বলে ঘরের মধ্যে চলে গেলেন। আমার হয়তো শরীরটা খারাপ হয়েছে, আমরা তখন যে পুরনো জায়গায় থাকতাম না, অনেকগুলো হজপচ ছিল, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে গিয়ে যেতে হবে। সেই মহারাজ এদিক, তখন শরীরটা অতটা মানে পটু নয়, শরীরে অক্ষমতা থাকা সত্ত্বেও মহারাজ এদিক ওদিক করে ঠিক গিয়ে বলতেন, কি গো কেমন আছো। না যেতে পারলে, আমি এখন যে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার, সেখানে আমি দোতলাতে থাকি, মহারাজ ফোনে বলতেন যে কেউ কি হয়েছে তোমার। এইগুলো তো খুব মানে শুভ, মানে খুব দারুণ মুহূর্ত। সেই মুহূর্তগুলো যখন পাই না, তখন কষ্ট হয়। সেরকম মহারাজের এই যে আগের আগের সঙ্গে দেখুন, আমরা বুঝতেই পারিনি। একজন কেউ মহারাজ বলছিলেন যে মহারাজ কবে প্রেসিডেন্ট হলে বুঝতে পারলাম না। মহারাজ কখনো বুঝতে দেননি। মহারাজের এই প্রাজ্ঞতা, মহারাজের কোথায় যেন হারিয়ে রেখেছিলেন। আর ঠাকুর মা স্বামীজি, মহারাজের কাছে মা একটা অন্য জিনিস। মা সবসময়, ওই যে বলছিলাম ছোটবেলায় মা চলে গেলেন, কিন্তু মা যেন সেই জায়গাটা নিয়ে নিলেন। সব সময় মা রক্ষা করতেন, সব সময় মা রক্ষা করতেন। আমি একটা অনুভূতির কথা বলি, তখন মা নরেন্দ্রপুরে আছেন। আমার সম্ভবত তখন সর্বজ্ঞানন্দজি নরেন্দ্রপুরের মহন্ত মহারাজ। তা আমার কাছে, আমি মহারাজের কাছে রাত্রে থাকতাম, মহারাজ যখন শুয়ে থাকতেন। তা একদিন রাত্রেবেলা হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেছে, যে কোনো কারণে ঘুমে গেছে। মহারাজ শুয়ে আছেন, আমি উঠে দেখছি যে ঠিক দরজার সামনে ওই ঠিক মা দাঁড়িয়ে আছে এবং মহারাজের দিকে দেখছেন। এটা মহারাজকে আমি বলেছিলাম, কিন্তু মানে এতদিন তো বলা হয়নি, বলা যায় না। ঠিক একদম আমি মায়ের মুখটা দেখতে পেলাম না, কিন্তু একদম দাঁড়িয়ে যে আমরা মাকে দেখি, ঠিক ওইদিকে মহারাজের মুখ করে দেখছেন। আর আজকে আমি বলি যে আমাদের একটা কথা আছে না, যে দীক্ষা যখন মা দেন, তখন শ্রীরামকৃষ্ণ, মা, স্বামীজি এনারা উপস্থিত থাকেন। এটা সত্য, এটা সত্য। এটা মহারাজ যখন দীক্ষা দিতেন, প্রেসিডেন্ট মহারাজের নিচে, আমি আজকে ভলেন্টিয়ার যারা তারা জানে না, তাদেরকে আমি একটা জায়গায়, আমি সবসময় বলতাম ওখানে দাঁড়াবেন না, ওখানে দাঁড়ালে আমি সরিয়ে দিতাম। ওইখানে আমি যতবার দেখেছি, আমি মহারাজের পায়ের ফুল সরাতাম।
ততবার আমি চোখ বন্ধ করে আমি কখনো কখনো ইচ্ছে করেই দেখতে চেষ্টা করেছি যে দেখি তো মা দাঁড়িয়ে আছেন কিনা। আমি দেখেছি মা দাঁড়িয়ে আছেন। সেই জন্য মা মহারাজকে আগলে থাকতেন। আর স্বামীজি ছিলেন শিব। আমরা মানি কিন্তু মহারাজ বোধে বোধ করেন। স্বামীজি ছিলেন শিব। একবার সন্ন্যাস ব্রহ্মচর্য হয়েছে, মহারাজ খুব ক্লান্ত। মহারাজের কাছে মন্দিরের কাছে এসে বলতে হতো, মহারাজ স্বামীজির মন্দিরের কাছে চলে এসেছি। মহারাজ খুব ক্লান্ত হয়ে ফিরছেন ভোরবেলা। মহারাজের খুব টায়ার্ডনেস। মহারাজকে আমি বলছি, আমি নীলাদ্রিমা গাড়িতে আছি। আরে মহারাজ স্বামীজির সামনে মন্দিরের সামনে চলে এসেছি মহারাজ। মহারাজ বলছেন শিব শিব শিব। আর রাজা মহারাজকে মহারাজ ঠাকুরের সঙ্গে একদম মিলিয়ে ফেলতেন। বলছেন দেখো দেখো, ঠাকুরের মতোই বসে আছেন রাজা মহারাজ। আর ঠাকুর মা স্বামীজি আমাদের কি হয়, যখন ঠাকুরকে গেরুয়া রঙের কাপড় পরাই তখন একরকম আমাদের মনের মধ্যে অনুভূতি হয়, কখনো বেগুনি তখন একরকম হয়। মহারাজের সেটা হতো না। মহারাজের একটাই রূপ মহারাজের কাছে থাকতো। কেন এ কথা বলছি, একবার ঠাকুরের তিথি পুজো কি মায়ের তিথি পুজো হবে, সেই সময় ওই মহারাজ সন্ধেবেলায় আমি মহারাজের সঙ্গে যেতাম। গিয়ে মহারাজ নাট মন্দির থেকে ঠাকুরকে দর্শন করতেন। তা সেদিনকে খুব সাজানো হয়েছে, মানে বেশ সুন্দর। তাও প্রণাম, মহারাজ দেখলেন, ঠাকুরকে প্রণাম করলেন, করে মহারাজ বেরিয়ে আসছেন। আমি মহারাজকে বললাম যে মহারাজ দেখেছেন আজকে ঠাকুরকে কি সুন্দর লাগছে। মহারাজ কিছু বললেন না। তারপরে আমি সিঁড়ি দিয়ে নেমে এলেন। আরো কিছুটা যাওয়ার পর আমার মনে হলো মহারাজ হয়তো শুনতে পায়নি, বা আমি যা বললাম বুঝতে পারিনি, ওই জন্য উত্তর দেয়নি। আমি আবার একই কথা বললাম। তখন মহারাজ কিছুক্ষণ পর বলছেন, আমি ওসব দেখি না। তাহলে কি দেখেন? এবার এই কোশ্চেনটা নিজেরা মনে মনে করুন। স্বামীজির ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল। স্বামীজির সাজিয়েছে খুব, আমি একই কথা মহারাজকে বলেছি, মহারাজ একই উত্তর দিয়েছেন। একবার মহারাজের আর স্বামীজির তিথি পুজোয় মহারাজ ওই নিচটায় নেমে যেত সিঁড়ি দিয়ে। সেটা হয় এখন, দেখেছো তো, আমরা তো যেতে পারি না কিন্তু ভক্তরা, কিন্তু মহারাজরা কেউ কেউ যান, মানে গেছেন। মহারাজ স্বামীজির দিকে তাকিয়ে আছেন, আমি মহারাজের সঙ্গে রয়েছি, পেছনে কিছু ব্রহ্মচারীরা রয়েছে, আর একজন মহারাজ ছিলেন। তা দেখছি মহারাজ এত কঁপিয়ে কাঁদছেন। মহারাজকে সাধারণত আমরা দেখি না ওরকম, মহারাজ খুব নিজের ভাবকে একদম সংবরণ করে রাখেন, একদম বুঝতে দেন না, কিন্তু সেদিন কেউ পারছেন না। তা আমি তো কি করব, এখন পেছনে ব্রহ্মচারীরা রয়েছে, সেটা যদি আবার ওরা দেখে ফেলে তখন তো পুরো বেলুড় মঠ ইয়ে হবে। তা আমি কিছুক্ষণ পর, আর এমন একটা অবস্থা না, আমিও সাহস করে মহারাজের কাছে যেতে পারছি না, আমি পাশে দাঁড়িয়ে আছি। তা আমি কিছুক্ষণ পর মহারাজের হাতটাকে চেপে ধরলাম। তারপরে মহারাজ তখন বুঝতে পারলেন। মহারাজ একটু ঠিক হয়ে আবার আস্তে 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 চলো বলে চলে এলেন। তারপর আমি অনেকক্ষণ পর চুপচাপ আছি। মহারাজ ওই স্বামীজি করে সমাধি পীঠ করে আসেন। তা আমি মহারাজকে জিজ্ঞেস করলাম, মহারাজ আজকে কি হলো? তখন মহারাজ বলছেন যে না, আসলে স্বামীজির দিকে প্রণাম করছিলাম তো, তখন স্বামীজি আমাদের জন্য কত করেছেন সেটা ভাবতে গিয়েই আমার কষ্ট হচ্ছিল, যে আমরা স্বামীজির জন্য কতটুকু করতে পারলাম আর স্বামীজি আমাদের জন্য কত করে গেছেন। এইরকম ছিল স্বামীজির সঙ্গে মহারাজের সম্পর্ক। এইরকম করেই সমস্ত এই একটা আধ্যাত্মিক, মানে একটা পূর্ণ মানুষ যেমন কর্মজীবনে কর্মযোগী, সেই রকম সমস্ত কিছু, আর জগতের জন্য যে জিনিস সম্পদ রেখে গেলেন সেটা আমাদের সব সময়ের জন্য একটা বিরাট পাথেয় হয়ে রইল। তো এইরকম একটি মানুষ আমাদের সঙ্গে বুঝতেই দিচ্ছেন না, যে আমরা যেমন বলছি জেনারেল সেক্রেটারি অবস্থায় মহারাজ ছেঁড়া মাদুরে শুয়েছেন, অবাক হয়ে যেত সবাই। মহারাজ শিলচরে গেছেন জেনারেল সেক্রেটারি, মহারাজের ওই ইয়েতে কি নাম, গিজারে গরম জল, মহারাজ বরাবর ইয়ে ছিল, সকালবেলা মহারাজ ওই উঠবেন, উঠেই প্রথম স্নান করবেন, দিয়ে তারপরে মন্দিরে যাবেন। ওই স্নান আর ওই ছাড়া কাপড় ছাড়া কখনো গর্ভ মন্দিরে যেতেন না।
যাই হোক, তা মহারাজ গেতে গিয়ে দেখছেন গিজারের জলে গরম আসছে না। আর তখন তো মানে ভোরবেলা, কে কাকে কোথায় পাবেন? মহারাজ একটা মগ নিয়ে বেরিয়েছেন, কোনো জায়গায় একটা গরম জল পাচ্ছে। ভেবে দেখুন, জেনারেল সেক্রেটারি, তিনি একটা বেল বাজালে বা একটা হাঁক দিলে সমস্ত সাধুরা এসে দাঁড়িয়ে যাবে। তখন একজন কেউ দেখেছে, বেরিয়েছিল, সে এসে দেখেছে, মহারাজ আপনি এখানে কি করছেন? না, আমি একটু গরম জল করছি। তোমাদের ব্যস্ত হতে হবে না, আমি ঠিক দেখি, না হলে ম্যানেজ করে নেব। এইরকম সহজ জীবন। আর সহজতা সরলতা মানে কি, আমাদের সঙ্গে যখন মানে মিশছেন, যেন একটা, বললাম না আমরা অ্যাডজাস্ট করেছি, আমরা মায়ের সঙ্গে কি না করেছি, মায়ের সঙ্গে কত রকম ভাবে, কত রকম ওই ইয়ার্কি ফাজলামি, মহারাজকে জড়িয়ে ধরা, মহারাজকে কত রকম। সেই জন্য আমাদের সম্পর্ক, ওই বন্ডিংটা ওই জায়গায়। আমাদের মনেই হয়নি উনি ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, বা আমি ওনাকে সেবা করছি, কখনো মনে হয়নি। ভাবুন, ওই যে যদি কখনো মহারাজের সম্পর্কে একটা হয় না, যে আমরা বলি যারা প্রেসিডেন্ট মহারাজ সঙ্গগুরু হয়েছেন, ঠাকুরের একটা বিশেষ দিক প্রকাশ পেয়েছে। মহারাজের ক্ষেত্রে সিম্পলিসিটি, খুব ছোট কথা। নিজেরা ভাবুন, বা আমরা যদি ভাবি, সিম্পলিসিটি এটা কতটা কঠিন। একটা জায়গায় পৌঁছানোর পরে একদম মাটির সঙ্গে বুঝতে না দেওয়া কতটা কঠিন, সেই রকম ভাবে মহারাজ নিজের জীবনকে করেছেন। আমরা যখন আজকে, মহারাজের যখন চেন্নাইতে চোখের অপারেশন হয়েছে, তা আমাদের সঙ্গে সম্পর্কটা ওইখানে হয়ে গেছে। তো তা আমরা মহারাজকে, মহারাজ চোখটা খুব লাল হয়ে যায়, হয়তো আমাদের তো সেই জ্ঞান নেই, যে ডাক্তারি ফাক্তারি তো জানি না, আমাদের চোখটা লাল হয়েছে, আমার খুব চিন্তা হচ্ছে যে চোখটা কেন এরকম লাল হয়েছে। তাই মহারাজকে বেশ কাছে গিয়ে, মহারাজ বসে আছেন সোফাতে, তাই মহারাজের কোলে মাথা রেখে আমার বেশ একটু চোখের জলও পড়ছে। মহারাজ বলছেন, না না, এখন এরকম কেঁদো না, এখন যাচ্ছি না আমি। ঠিক আছে। হ্যাঁ, তা কিন্তু মহারাজের সেদিন যাচ্ছে না যেটা ছিল, কিন্তু মহারাজ আহ, আলহাসগুলো যেন পরবর্তীকালে যখন মহারাজ শরীর ছাড়বেন, তার একটা আলোর জন্য দিতে থাকলেন। যেটা আমরা জয়রামবাটি কামারপুকুর যখন গেলাম, আর আজকে যখন কালকে আমার মনে হচ্ছিল যে একজন বলছিলেন যে আমাদের এখানে দক্ষিণেশ্বরে এখানে হচ্ছে প্রচন্ড গরম ছিল, যারা ছিলেন তারা জানেন, যেদিন মহারাজ তো দুপুরবেলায় অনুষ্ঠান করে যখন বেরিয়ে গেলেন, তারপর প্রচন্ড বৃষ্টি হয়েছিল। হম, তখন আমার মনে হচ্ছিল সেদিন হয়তো ভগবান জানতেন ওই মহারাজের দক্ষিণেশ্বরের শেষ আশা, সেই জন্যই বৃষ্টি পড়লো। যাই হোক, তা কামারপুকুরে যখন মহারাজ গেছেন, সাধারণত সব জায়গাতেই হয় কি, মহারাজ যখনই যান, দক্ষিণ মহারাজ বলতেন মহারাজ আজ আপনি ফিরে আসবেন, আবার আসবেন। মহারাজ সবসময় বলতেন যে ঠাকুরের ইচ্ছা হলে আবার আসবো, বা দেখা যাক ঠাকুর কি করেন। কিন্তু এইবার প্রথম মহারাজ বললেন, যদি বেঁচে থাকি আবার আসবো। এটা মহারাজ আর কোনোদিন বলেননি, কোনোদিন বলেননি। আর সেই দিনে আরেকটি, ওই মহারাজের কাছে আসে একটি মেয়ে, সে বলল, মহারাজ খুব ছোটবেলা থেকে যেত, মহারাজকে খুব চেনেন। তা ওকে আসলেই আমি যখন বলতাম, মহারাজ তো চোখ বুজে থাকতেন, তো চোখ বুজে থাকা, তা আমি মহারাজকে বলতাম, অনেকে মনে করে মহারাজ তো উইক হয়ে গেছেন, অনেকে যেমন এরকম মনে করেন। তা আমি একবার মহারাজকে, মহারাজ চোখটা একটু খুলুন, ভক্তরা প্রণাম করছে, ওর একটু ভালো লাগবে। তো মহারাজ বললেন, জগৎকে বেশি দেখতে নেই। তারপর একদিন আমি বলছি মহারাজকে, মহারাজ মাথা নিচু করে আছেন, মহারাজকে বলছি যে মহারাজ মাথাটা তুলুন, ঘাড়ের মাথাটা বেঁধে দেখা যাচ্ছে। মহারাজ বলছেন, সাধুরা সবসময় পায়ের নিচে দেখবে। তো সেরকম, আর জয়রামবাটিতে একবার এরকম বলেছি, মহারাজ ভক্তদের দেখুন একটু, মহারাজ বলছেন তুমি তো দেখছো। আমার মহারাজ বলছেন, যাই হোক, তা কামারপুকুরে এরকম মহারাজ বললেন যে বেঁচে থাকলে আবার আসবো। আর এই মেয়েটি, সে কামারপুকুর থেকে আসবে, তখন মহারাজকে বলা হলো, মহারাজ বেলুড় মঠ ফিরে যাবে। তা আমি তখন ছিলাম না, ও পরবর্তীতে আমাকে বলছিল যে মহারাজকে আমি যখন বললাম মহারাজ বেলুড় মঠে দেখা হবে, তখন মহারাজ বললেন 26 তারিখ। তখন আমাদের যে আরেকজন সেবক ছিলেন,
তো বলল, মা 26 তারিখ কি করে হবে, আমরা তো এখন জয়রামবাটিতে থাকবো। তখন মা চুপ করে গেলেন। 26 তারিখেই বেলুড় মঠে দেখা হলো ওই মেয়েটির সঙ্গে, তখন মহারাজ শরীরে নেই। সেদিন তো তা আমরা বুঝতে পারছি না। মহারাজ বললেন 26 তারিখ। তখন ওই মেয়েটি বলছিল যে মহারাজ, আমাকে মহারাজ বললেন যে 26 তারিখ মঠে দেখা। আমি যখন বললাম বেলুড় মঠে দেখা হবে, মহারাজ বললেন 26 তারিখ। মহারাজ পুরো প্ল্যান হয়েতে আসছে, মহারাজ সব বুঝতে পারছেন তো। এবং আমরা যখন মহারাজকে, যেহেতু যখন আমি বলছি যে পিয়ারলেসে মহারাজের আগের বার যখন ভর্তি আছেন, তখন দত্ত মহারাজ তো এখন ট্রাস্টি মহারাজ বলেছেন ওনাকে মিটিং এ আসতে হয়, এখন নরেন্দ্রপুর থেকে যাতায়াত করতেন। মহারাজকে বলছেন, মহারাজ আমি নরেন্দ্রপুর যাচ্ছি, কালকে সকালে আসবো। তখন মহারাজ বলছেন যে আমি যাবো না। তখন আমি বললাম যে মহারাজ একটু সুস্থ হয়ে না, তারপরে যাবো। তারপরে মিটিং আছে, মহারাজ দীপ্তি মহারাজকে বললেন যে, দীপ্তি মহারাজ বললেন মহারাজ কালকে মিটিং আছে, আমি বেলুড় মঠে যাচ্ছি, মিটিং করে ফিরে আসবো। আমাকে নিয়ে যাবে না। কিন্তু পরের বার যখন মহারাজ ভর্তি হলেন, তখন অনেক সাধুরাই বললেন মহারাজ বেলুড় মঠ কবে যাবেন। মহারাজ আর কিছু বললেন না। মহারাজ আর কিছু বললেন না। মহারাজের সঙ্গে আর আমাদের যেরকম, মানে যতটা যা আমরা করেছি মহারাজের সঙ্গে, এদিকে আমি যখন মহারাজকে বলছি যে মহারাজ সুস্থ হয়ে নিতে হবে, আমি একটু কষ্ট হয় তো, কিন্তু তখন মহারাজ আমাকে তাকিয়ে যেন বোঝাতে চাইছেন ঠিক আছে, আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। যাতে আমাদের যেন কোনো রকম মনে কষ্ট না হয়, ওটা এই 6 মাস ধরে প্রিপেয়ার করছেন আমাদের, যে একটু ভালো হচ্ছেন, আবার ঠিক হচ্ছেন, আবার এই হচ্ছে চলছে এরকম। মহারাজকে আমরা ইয়ে করছি, খেলাম, আর মুখে, আমরা তো প্রত্যেকটা মানুষের না চোখে যেমন হাতের কাছে গেলে চোখ এরকম করে, সেরকম মুখে দেখলে বাইট করতে ইচ্ছে করে। মহারাজ কখনো আমাদের বাইট করেন, কোনোদিন করেননি। একদিন সেই 104 জ্বর হয়ে গেছে, তখন একটু বাইট করেছিলেন। তার একটা ছেলে ছিল এই যে সেবা প্রতিষ্ঠানে, তা ও ওরকম করতে গিয়ে বলে দিলে মহারাজ করবেন না, কিন্তু না বললে বুঝতে পারেন না, করেন। ওকে প্রচন্ড জোরে একবার বাইট করে দিয়েছিল। তারপরে আমরা বললাম যে দেখি দেখি, দেখো মহারাজকে বলে দিলে কিছু হবে না। তা মহারাজকে, যে মহারাজ যিনি শরীর ছাড়লেন, তার আগে তো বটেই আমি 2-3 বার করেছি, কিছু বলে দিতাম। আর মহারাজকে ওটা আমরা বলে দিয়েছিলাম যে মহারাজ যদি একটা ইঞ্জেকশন দাও, একটা হাতে টাচ করো, মহারাজকে বলে দেবে যে মহারাজ, এবং তখন মহারাজের আর ওই ইয়ে হয় না, মানে যেন মনে হয় যেন মন তুলে নিলেন, ব্যাস। তা সেরকমই ওই ছেলেটি করেছে, এরকম করেছে। যেদিন মহারাজ শরীর ছাড়লেন, সেদিনকে নীলাদ্রি মহারাজ এরকম করছেন। তখন মহারাজ একটু বাইট করার চেষ্টা করলেন, নীলাদ্রি মহারাজ বললেন মহারাজ আমার আঙুল আছে, এটা এটা কেটে যাবে, আপনি হাঁ করুন। হাঁ করুন, যেন আমাদের কোনোটা যেন আমাদের কষ্ট না হয়। যে মহারাজের তখন যে শারীরিক ভাবে যতটাই ইয়ে হোক, আর মা যেন মহারাজের এখান থেকে এইটুকুনি পর্যন্ত যেন একটা অসাড় করে রেখেছিলেন, যার ফলে মহারাজকে এইখানে ফিমোরাল এইসব করছে চ্যানেল ম্যানেল, মহারাজের কিছু রিয়াকশন নেই। এই 6 মাস ধরে মহারাজ ছিলেন, মহারাজের মুখ দেখে কখনো বোঝাই যায়নি যে মহারাজের কিছু অস্বস্তি। কিন্তু ওরা তো ওদের মধ্যে এইসব ট্র্যাকেস্টমি হানা টানা সব করছে, মহারাজের কিছু নেই, একদম শান্ত আছে। তার ঠিক আগেই মহারাজ এই 10-15 দিন আগে, বা এই সেবা প্রতিষ্ঠানে আসার আগে, মহারাজ খুব এত তাকাচ্ছেন। মহারাজকে আমি বলছি যে মহারাজ কি দেখছেন, মহারাজ বলছেন না, কিছু বলছেন, কিছু বলছেন না। কি দেখছেন না, কিছু বলছেন না। আসলে তো এখন ভাবি, মহারাজ তখন ভাবছেন যে আমি তো এবার চোখটা আস্তে আস্তে বন্ধ করবো, দেখে। তারপরে আর সেবা প্রতিষ্ঠানে আর চোখ খুললেন, একদিন খুলেছিলেন, ওটাই আমার সঙ্গে মহারাজের শেষ দেখা, চোখে চোখে হওয়া, শান্ত ভাবে। আর যেদিন মহারাজ শরীর চাইলেন, এবং ওই ঠিক তার আগের দিন, মানে এত প্রিপেয়ারিং হচ্ছে না, তার আগের দিনও ঠিক প্রণামটা সব হয়ে গেল। আমি এসে ঘরে ঢুকেছি, সমস্ত প্যারামিটার গোলমাল হতে শুরু করলো, যেন মানে রাত 10টার সময় আমার তখনই মনে হচ্ছে যে মহারাজ শরীর ছেড়ে দেবে, সবটা একদম গোলমাল হয়ে গেছে। তারপরে 10টা থেকে রিভাইভ করতে শুরু করলো, ওই অক্সিজেন স্যাচুরেশনটা শুধু কম ছিল, বাকি সব ঠিক হয়ে গেল। পরের দিনও ঠিক প্রণাম হয়ে গেল সব, তার আগে কিচ্ছু নেই, মানে আমাদের কোনো হালচালই নেই যে মহারাজ ঠিক আছে। ঠিক প্রণাম শেষ হয়ে গেল, একটি মেয়ে এসেছিল দেরি করে, সেও প্রণাম করলো, 10-15 মিনিট গেল,
ওকে লিফটে নামিয়ে দিলাম, আমি এসে দেখছি আবার নামছে। ঠিক 6:45 মহারাজের এসব শুরু হলো, আর 8:14 ওই তার 2-3 মিনিট আগেই মহারাজ শরীর ছেড়ে দিলেন। কিন্তু কোনো রকম বোঝা গেল না যে মহারাজের শারীরিক কোনো বিক্রিয়া, শুধু আমরা স্ক্রিনে দেখলাম ওটা সোজা হয়ে গেল, আমরা বুঝলাম মহারাজ শরীর ছেড়ে দিলেন। মহারাজ এই শান্ত ভাবে যেমন আমরা দেখলাম ওই শায়িত ছিলেন, ঠিক ওই রকম ভাবে মহারাজ শরীর ছেড়ে দিলেন। এইভাবে আমাদের আমার কাছে মহারাজ মহাপুরুষ। এরকম ভাবে একজন মানুষ, একজন স্বামীজি বলছেন না যে মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হয়, সেই দেবতা রূপে একজন মানুষ। ওই একটি গান আছে, শূন্য শূন্যে মিলাইল, সেরকম ভগবান পাঠিয়েছিলেন সেই 25শে ডিসেম্বর পৃথিবীতে আমাদের জন্য, আবার তিনি আবার তার কাছে নিয়ে গেলেন। এরকম ভাবে সমস্ত, এবং আমাদের যখন মহারাজের সবকিছু হলো, ক্রিমেশন হয়ে যাওয়ার পর অস্থি বিসর্জন, সেই সময় প্রচন্ড ভাটা, আমরা অপেক্ষা করছি। ঠিক ওই সময় আমরা যতটুকু মানে মহারাজকে করব, তার আগে জোয়ার হয়ে গেল, যেন সব আমাদের জন্য মহারাজ সাজিয়ে রেখেছেন। এইভাবে আমার জীবনে মহারাজের প্রভাব, এটা আমার মায়ের অশেষ কৃপা। যতদিন শরীর থাকবে ততদিন সবার কাছে আমি পরিচিত হব মহারাজের সেবক রূপে। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সেই জন্য এটাই চাই, আমার যেন কোনো আলাদা মায়ের কাছে প্রার্থনা যে কোনো আলাদা আইডেন্টিটি কোনোদিন না হয়। আমার যেন মহারাজের সেবক হিসেবেই আমার জীবন ধন্য, মহারাজের কাছে আসা, মহারাজের কাছে পাওয়া। আর অনেক কিছু আছে যেটা বলার নয়, যেটা ভেতরেই থাকে। অনেক কিছু আছে না ভেতরে যত থাকে, আর এক একটা এটা কষ্টের বলা, কিন্তু কিছু কিছু কষ্ট না পেতে চাই, যেটা আমাদের আনন্দ দেয়। এই মহারাজের জীবন, মহারাজের সঙ্গে থাকা, সবসময় একটা সেই পাটাকে ছুতে পারি না, সেইভাবে মহারাজকে জড়িয়ে ধরতে পারি না, এটা অনেক কষ্টের। বলতে গেলে চোখে জল আসে, সেটা থাকুক, ওটা সারা জীবন চাই এই চোখে জল আসুক। সেই জন্য মহারাজ আমাদের কাছে অনেক অনেক ভালোবাসার পাত্র। মহারাজের জন্যই এটা সম্ভব হয়েছে, কারণ এটা হচ্ছে দৈব ভালোবাসা, তো সেই জন্য এটা এত আন্তরিক। আজ এইটুকুই থাকলো। এটা একটা দারুণ জায়গা, দক্ষিণেশ্বরে আপনারা সেদিন ছিলেন। আর মহারাজের বলবো যে সেইভাবে শেষ কাজটি এখানেই স্থাপন হয়েছে। আর কোইন্সিডেন্টালি আমাদের যে চেন্নাই মাঠে মহারাজ ভিতের কাজ করেছিলেন, গৌতমানন্দজি তার পরিসমাপ্তি হয়েছে গৌতমানন্দ হাতে। হয়তো মায়ের ইচ্ছা হলে এখানের মন্দিরে গৌতমানন্দির হাত দিয়েই উদ্ঘাটিত হবে। দেখা যাক মা কি চান। আজকে এই পর্যন্ত। জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশক হে, মন যেন রহে তব শ্রী চরণে, মন যেন রহে তব শ্রী